মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? বিএনপির সঙ্গে বৈঠকে নির্বাচনের সময়সীমা জানতে চাইল রাশিয়া। রাজনৈতিক সরকারের সাথে আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নেয়ার আগ্রহ। তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে কাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। পৌঁছাবেন মঙ্গলবার সকালে। পুত্রবধূর দেশে ফেরা নিয়ে নানা জল্পনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি। ক্ষমতার অপব্যবহারের শুনানি কাল। তিনি যেখান থেকে পিএইচডি করেছেন যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যে প্রফেসর আন্ডারে করেছেন, উনাকে ইমেল করেছেন যে আনফর্চুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। স্নাতক সমমানের দাবিতে সারা দেশে নার্স এবং মিডওয়াইফ শিক্ষার্থীদের বিক্ষোভ। কাজ বন্ধ রাখায় রোগীর সেবা ব্যাহত। মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ। এমনকি জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সকালে রোহিঙ্গা ইস্যুতে হওয়া এক সেমিনারে তিনি বলেছেন, এটি মানবিক করিডোর নয়, বরং মানবিক চ্যানেল। কেননা করিডোরের ব্যাখ্যা বা সংজ্ঞা আলাদা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের হয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য আরাকান আর্মির সাথে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এই কার্যক্রম পরিচালনা করবে। বলেন, এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে কোনো অস্ত্র নয় এবং এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও জানান তিনি। আরও বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে বাংলাদেশ, তাই দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই। রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, সেই প্রক্রিয়া সহজ হবে না, তবে সরকার সেটি বাস্তবায়ন করবে। That we'd like to see our Rohingyas selected by Rohingyas themselves in positions of authority and integrating them at various levels of the evolving administration there. We are still waiting for a response. নির্বাচিত সরকারের সাথে কাজ করা অপেক্ষায় রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেন। পরে আমির খসরু বলেছেন, বিভিন্ন দেশের সরকারি বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করছে, কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেছেন, এই প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। এছাড়া বাংলাদেশের রপ্তানি বাজার সহজকরণ করতে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বিএনপি। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান নয়, তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 6 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে তিনি রওনা হবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সটি সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রা বিরতি দিয়ে রাত 1:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30 মধ্যে পৌঁছানোর কথা।
শনিবার রাতে খালেদা জিয়ার দেশে ফেরার বিস্তারিত তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানান তিনি। আর সবার দুহাতে এ সময় থাকবে জাতীয় ও দলীয় পতাকা। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবে। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রায় 17 বছর পরে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। তার এই ফেরা নিয়ে নানান আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুবাইদা রহমান কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, নেতৃত্বে আসবেন বিএনপির, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? এসব নিয়ে বিএনপির নেতারা মুখ খুলতে চাচ্ছেন না। শুধু হাফেজ উদ্দিন আহমদ বলেছেন রাজনীতিতে যোগ দিলে জুবাইদা রহমানকে বিএনপি স্বাগত জানাবে। আর বিশ্লেষকরা মনে করছেন জুবাইদা রাজনীতিতে যুক্ত হলে বিএনপির শক্তি আরো বাড়বে। বাকিটা জানাবেন সহকর্মী আরেফিন শাকিল। আমার বাবার জন্য দোয়া করেছেন। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান একজন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন 1995 সালে। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা ব্যস্ত সময় কাটিয়েছেন চিকিৎসা পেশায়। রাজনীতিতে না জড়ালেও দুর্নীতির মামলার শিকার হয়েছেন তারেক রহমান সহ অন্যদের সঙ্গে। অসুস্থ স্বামীর পাশে থাকতে তিনি চলে যান লন্ডনে। কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে 2014 সালে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গেছে দৃশ্যপট। ডাক্তার জুবাইদা এবার বিলেত থেকে ফিরছেন 17 বছর পর। তারেক রহমানের আগে তার আগমন ঘিরে অনেকের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, অথবা হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা? সবচেয়ে বেশি আলোচনা বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা কি এবার সত্যি হতে যাচ্ছে? এটি আমার জানা নেই, তবে তিনি যদি রাজনীতি করতে চান শি ইজ মোস্ট ওয়েলকাম। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান তাকে আমরা সাদরে গ্রহণ করব। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে তাকে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমদ মনে করেন এতে বিএনপির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা দুইটিই বাড়বে। দীর্ঘদিন রাজনৈতিক পরিবেশের সাথে তিনি ছিলেন, ওইখানে তার ম্যাচুরিটি তৈরি হয়েছে, রাজনীতি শিখেছেন। সুতরাং এটা তার জন্য কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসা আমি মনে করি যে এটা ভালোই হবে বিএনপির জন্য। দলটা এতদিন যাবৎ একটা মানে কেন্দ্রীয় নেতার অভাবে যে একটা নৈতিক শূন্যতা ছিল দলের মধ্যে, সেই শূন্যতার জায়গাটা হয়তো তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এই তথ্য জানানো হয়েছে। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এই তথ্য দাখিল করা হয় রোববার। আপিল বিভাগে তুরিন আফরোজের মায়ের দায়ের করা বাড়ি সংক্রান্ত মামলায় বলা হয়েছে যে তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রি কোনো রেকর্ড নেই তাদের কাছে। এদিকে আদালতে তুরিন আফরোজের মা আপন মা কিনা এ সম্পর্কিত প্রমাণ দাখিল করেন আইনজীবীরা। এই মামলার শুনানি সোমবার নির্ধারণ করেন আপিল বিভাগ। এর আগে আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন, আর তখন সে ছিল পরাক্রমশালী। সে কারণেই তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উনি যেখান থেকে পিএইচডি করেছেন, যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যেই প্রফেসরের আন্ডারে করেছেন, উনাকে ইমেল করেছেন যে আনফর্চুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। হয়তো উনি শেষ করেননি, হয়তো ভবিষ্যতে করবেন। প্রতারণা করেছে কিনা এটা তো আসলে আমার বলাটা ঠিক না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতকে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন,
কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। সকল ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপে আজ 12 দলীয় জোটের সাথে সংলাপের শুরুতে আলী রিয়াজ আরও বলেছেন, আগামীতে স্বৈরশাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টাই করে যাচ্ছে কমিশন। বলেন, রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। আরও জানান, দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের সুযোগ নেই। 12 দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার বলেছেন, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোয় সবাইকে একমত হতে হবে। মত পার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সহকর্মী লাভলি বিথি বিষয়ে খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই বিথির কাছে কি আপডেট আছে, সংলাপে আর কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে, একটু বিস্তারিত করে জানাবেন বিথি। বৃষ্টির যে 48টি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে, মূলত সেই 48টি বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা চলছে। আলোচনার পর বরাবর অন্যান্য দলগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে তারা একমত পোষণ করে। তো নির্বাচন সংস্কারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে 12 দলীয় জোট, যে নির্বাচন সংস্কারের, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজটি আগে হোক, এবং এর বাইরে যতগুলো সংস্কার রিপোর্ট আছে কমিশন, সেই সংস্কারগুলো সংবিধান সহ সবগুলো সংস্কার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করার পক্ষে তারা মত দিয়েছে। এর বাইরে যেমনটা বললাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, তারপর হচ্ছে সংবিধান রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আসলে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার আসলে তাদের নেই, নির্বাচিত যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে হতে হবে। গণভোট, গণপরিষদ নির্বাচন, আরেকটি যে বিতর্ক আছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়গুলোর পক্ষে তারা মত দেয়নি। তবে সবকিছু মিলিয়ে তাদের কথা হচ্ছে যে সম্পূর্ণ বিষয়ে ঐক্যমত আসা, এটা আসলে না আসাটাই স্বাভাবিক। তবে যেই যে বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো আছে গণতন্ত্রের সাথে, রাষ্ট্রের সাথে, সেই বিষয়গুলোতে একমত হতে হবে, এবং তার জন্য 12 দলীয় জোট ছাড় দিতে প্রস্তুত, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিও কিন্তু কমিশন থেকে এবং 12 দলীয় জোট থেকে বলা হয়েছে যে কিছু কিছু বিষয় আমাদের প্রত্যেকেরই ছাড় দেওয়া উচিত, এবং প্রয়োজনে নিজেরা আলোচনা করে সেই বিষয়গুলোতে সমাধান করতে পারলে ঐক্যমত খুব দ্রুত পৌঁছানো যাবে, এবং সেক্ষেত্রে নির্বাচন দ্রুত দেওয়ার কথা তারা বলেছেন, এবং নির্ধারিত সময়ের মধ্যে তাহলে নির্বাচন দেওয়া সম্ভব হবে। কিন্তু যদি নির্বাচন প্রলম্বিত করার কোনো রকম দুরভিসন্ধি ভবিসন্ধি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে সংলাপ আছে সেগুলো আসলে কোনো রকম ঐক্যমত্যে কিন্তু পৌঁছানো সম্ভব না। তাই গণতন্ত্রের জন্য যে রাষ্ট্রকে পেল 15 বছরের শাসন শেষে, এখন যে নতুন রাষ্ট্রের কথা তারা বলছে, সেই রাষ্ট্রের জন্য গণতন্ত্রকে সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে হলে একটি ঐক্যমত্য রাজনৈতিক দলকে অবশ্যই আসতে হবে। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ বিথি। এ পর্যায়ে আমরা প্রেস ক্লাবে যাব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি। অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে, তা আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত, কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে, আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত, কারণ বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কায়েমি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায়, ফলে গণমাধ্যমগুলো জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে। সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, একইভাবে মিডিয়ার যে আয়ের, গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস, মালিকানা, একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং বিগত 16 বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত 16 বছরে হয়েছে, এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে, লাইসেন্স পেয়েছে। সেটারও আসলে নীতিমালা
প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থাকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি। তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড। নাহিদ ইসলাম কথা বলছেন, প্রেস ক্লাবে সরাসরি দেখছিলেন আপনারা। বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারা বাংলাদেশে ৭৫% মানুষ নির্বাচন চায়, সবার দাবি এখন নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেছেন, খিতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না, প্রয়োজন নির্বাচনমুখী সংস্কার। যে নির্বাচন রাতে হয়, জনগণের ভোটের অধিকার হরণ হয়, সেই নির্বাচন বিএনপি চায় না। বরং বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে, কিন্তু নির্বাচনের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয় বলে মন্তব্য করেন ফারুক। কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দিব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয়, সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার আবেদন শুনানি মঙ্গল বা বুধবার, আর এই তারিখ ধার্য করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ। সকালে নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানি করার আবেদন করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি আপিল বিভাগকে বলেছেন, আপিল শুনানি শুরু হয়েছিল আগে, হুট করেই বন্ধ হয়ে যায়। যেহেতু এর সাথে জামায়াতের নিবন্ধন ইস্যুটি জড়িত, কাজেই দ্রুত শুনানির প্রয়োজন। পরে মঙ্গল বা বুধবার শুনানির জন্য আসতে বলেন আপিল বিভাগ। এর আগে গত ৩ ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। দলটির আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। ২০১৩ সালে ১ আগস্ট জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। দেশের বিভিন্ন স্থানে নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি প্রদানের দাবি জানান তারা। ঠাকুরগাঁ বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়াও চট্টগ্রাম, সিরাজগঞ্জ, রাজবাড়ীতে একই দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নতুন ভিসি নিয়োগের পরও কুয়েটের অচলাবস্থা কাটেনি। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে ২ মাসের বেশি সময় পর সকাল ৮টা থেকে একাডেমিক কাজ শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকরা আর ক্লাসে ফেরেনি। তারা প্রতিবাদ জানিয়েছেন। এর আগে হামলা সংঘর্ষের ঘটনায় উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে নামেন। পরে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে। বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস, এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকুক। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, কুয়েটের যে অচলাবস্থা তা তো কাটছেই না, শিক্ষকরা যদি ক্লাসেই না ফেরেন তাহলে ২ মাসের বেশি সময় হয়ে গেল, একাডেমিক যে কার্যক্রম শুরু হবে কিভাবে? সঠিক বলেছেন বৃষ্টি।
একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার যদি এই মুহূর্তের কথা বলি, এখনও কোনো সম্ভাবনা দেখছি না। 2 মাস 8 দিন পর আজ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং এটি পূর্বের সিন্ডিকেটের সিদ্ধান্ত ছিল মের 4 তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। কিন্তু আমরা যদি একটু দেখাই, আমরা রয়েছি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। শুনশান নীরবতা, শুধুমাত্র এখানের যারা কর্মী কর্মকর্তারা রয়েছে তারাই তাদের দাপ্তরিক কাজগুলো চালিয়ে যাচ্ছে এবং যে শ্রেণীকক্ষগুলো রয়েছে সেই শ্রেণীকক্ষগুলো সবটাই বন্ধ। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় যেভাবে মুখরিত হওয়ার কথা এই জায়গাটি, সেটি কিন্তু একদম উল্টো। কিছু সময় আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, তিনি বলেছেন যে তাদের যে দাবিটি ছিল গত 18ই ফেব্রুয়ারির ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রকৃত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবে না। এটি তাদের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত ছিল। যেহেতু শিক্ষার্থীদের দাবি ছিল 1 দফা উপাচার্যের অপসারণ, সেটি হয়েছে, তারা এখন নীরবতা পালন করছে, তাদের কোনো কর্মসূচি নেই। কিন্তু শিক্ষকরা বলেছেন এখনও পর্যন্ত তাদের দাবির ব্যাপারে অনড় রয়েছে। তবে ইতিমধ্যে নতুন উপাচার্য যিনি চুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ডক্টর হজরত আলী, তার সঙ্গে সকালে সভা হয়েছে। এছাড়া আগামীকাল শিক্ষক সমিতির সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় নতুন করে সিদ্ধান্ত হতে পারে। যেহেতু এই সিদ্ধান্তটি ছিল সাধারণ সভার সিদ্ধান্ত, সেজন্য সাধারণ সভার মাধ্যমে যদি সিদ্ধান্ত পরিবর্তিত আসে তাহলে তারা ক্লাসে ফিরবে। না হলে যে অচল অবস্থা চলছে, এটি আসলে কবে নাগাদের সমাধান হবে সেটি কেউ বলতে পারছে না। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। আমরা আরো একবার একটু জাতীয় প্রেস ক্লাবে যাচ্ছি। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই মুহূর্তে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি। আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে। কোনো জায়গায় দেখা যায় যে কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে। আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। আমরা তো পুরনো মানুষ, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্টর মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা এটাকে কিছু মনে করি না, কারণ দ্যাট ইজ মাই বেসিস, ওটাই আমার মূল ভিত্তি। এরপরে আমরা বহু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা
নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে। দেশে বিপুল সংখ্যায় গণমাধ্যম যেন তেনভাবে চলছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে ভালো সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবির একটি অনুষ্ঠানে তিনি সহ বক্তারা বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় নিরাপত্তা এজেন্সির কারণে, তাদের পরিবর্তন দরকার। আর নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল কেউ চাইতেই পারেন, কিন্তু এর নামে নারীদেরকে নোংরা ভাষায় উপস্থাপন করেছে একটি গোষ্ঠী, সরকারও এ নিয়ে চুপ আছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেছেন, মিডিয়াকে এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত করা যাবে না, এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানান। মামলার খবরটা হবে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, যদিও সেটা সাংবাদিকতা পেশা সংক্রান্ত নয়। আমাদেরকে তাই খুব ক্লিয়ারলি চিহ্নিত করতে হবে যে সাংবাদিকতার জন্য কোন মামলাটা হয়েছে এবং কোথায় কে আক্রান্ত হয়েছেন, তাহলে খুব স্পষ্টভাবে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব। কিন্তু এটাকে মিলিয়ে ফেলা যাবে না, গুলিয়ে ফেলা যাবে না। এক সপ্তাহের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, উৎপাদন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে যান্ত্রিক চলাচল বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল সংগঠনটির সংবাদ সম্মেলন। জানানো হয়, দিন দিন ঘাতক হয়ে উঠছে অটোরিকশা। বেশিরভাগ দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত যানটি দায়ী। তাছাড়া সড়কে যানজটের বড় কারণও এসব অটো। শেখ হাসিনা এসব অটোরিকশার অবাধ চলাচলের সুযোগ করে দিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হাসিনার দোসররা অটো বন্ধ চান না, তাই 5 আগস্টের পর শহরে অটোরিকশা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা। মোটরসাইকেলের সাথে আহত, লেগুনা বলেন, প্রাইভেট কার বলেন, প্রত্যেকের সাথে তারা সংঘর্ষে লিপ্ত থাকে এবং এর ফলে মহাসড়কে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যায়। এতে আমরা চাচ্ছি যে প্রশাসন অটোরিকশার ব্যাপারে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের ভোগান্তির এই সমস্যাটি দূর করুক। রাজধানী এবং সারা দেশে দাপিয়ে বেড়ানো চায়না প্রযুক্তির ইজি বাইক, অটো রিকশার ঘষা মাজা সংস্কার ছাড়া আর কিছুই না। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে সকালে বোয়াল চত্বর এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করলে তাতে হামলার নানা অভিযোগে সকালে বোয়াল চত্বর এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করলে তাতে হামলা চালানো হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। আর বিএনপির দাবি, আন্দোলনকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। পরিস্থিতি অস্থিতিশীল করতে এই বিক্ষোভ করেছেন তারা। আপনার কাছে অস্ত্র দেখলাম কি কারণে? অস্ত্র প্রতিহত করার জন্য ইউনোর পক্ষ নিয়ে আসছেন একজন প্রশাসনের বিরুদ্ধে আনতে, যে আমরা তো এলাকার ছেলেপেলে, আমরা তো জানি ইউনো সাহেব কিতা করে। পক্ষে বিপক্ষে যাই হয়েছে, আপনারা এখন আর এখানে গিয়ে আবার আরেকটা আমার বন্ধুর দরকার, এমনিতে গেলে ঘুরে আসেন। এভাবে আমরা বলতেছি। আপনার পরিচয় বলবেন? যে আমি উপজেলা যুব দলের জন্য আহ্বায়ক। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল মহড়ার পর থেকে আলোচনায় পাক ভারত ক্ষেপণাস্ত্র সক্ষমতা। দুই দেশেরই সমর ভান্ডারে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিভিন্ন পাল্লার মিসাইল রয়েছে। এর মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা রীতিমতো তাক লাগানোর মতো। সর্বোচ্চ 16,000 কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে দেশটির সমর ভান্ডারে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে ভারতকে টার্গেট করেই। শাহিন 2 পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে মনে করা হয় পাকিস্তানি সমর শক্তির অন্যতম স্তম্ভ। পরমাণু কর্মসূচি শুরুর পর থেকেই মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামে জোর দেয় পাকিস্তান। সময়ের সাথে সাথে উন্নতি ঘটানো হয় দেশটির ক্ষেপণাস্ত্রে। বর্তমানে আবদালি, নাসের, ঘড়ি এবং গাজনবীর মতো স্বল্প এবং মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের সমর ভান্ডারে, যেগুলো সর্বোচ্চ 50 কিলোটন অস্ত্র নিয়ে আঘাত হানতে পারে 2700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। পরমাণু অস্ত্রের পাশাপাশি প্রচলিত অস্ত্র বহনেও সক্ষম বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে দেশটি। রয়েছে জার্ব, আবাবিল, তৈমুর এবং বাবুরের মতো মিসাইল, যেগুলো জাহাজ, ট্যাঙ্ক এবং সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা হয়।
ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের সক্ষমতাও তাক লাগানোর মতো। পাকিস্তান চীনের মতো শত্রু মোকাবেলায় বহুমুখী ক্ষেপণাস্ত্র প্রকল্প হাতে নেয় দিল্লি। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে অগ্নির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল, যা 16,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পৃথিবী, সূর্য, কালামের মতো স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের। পাশাপাশি ব্রহ্ম এবং নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল রয়েছে দেশটির কাছে, যেগুলো পরমাণু এবং প্রচলিত দুই ধরনের অস্ত্র বহনেই সক্ষম। অন্যদিকে নাগ, অমোঘ, রুদ্র, অস্ত্র, ত্রিশূলের মতো ট্যাঙ্ক, জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের কাছে, যেগুলো আকাশ, ভূমি এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। তবে ভারতের সামরিক সক্ষমতাকে সব দিক থেকে এগিয়ে রেখেছে এর স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পর ভারত চতুর্থ দেশ যার সমর ভাণ্ডারে রয়েছে স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অ্যামাজনের বিমান বিধ্বস্তের ঘটনায় রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা যাত্রীরা। একদিকে শরীরের ক্ষত, অন্যদিকে খাবার পানির অভাব। কুমির, সাপসহ নানা প্রাণঘাতী প্রাণীর আক্রমণ থেকে রক্ষা যেন আরেক লড়াই। এমন দুঃসহ পরিস্থিতিতে কেটেছে টানা 36 ঘন্টা। অবশেষে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার হন তারা। বলিভিয়ায় অ্যামাজনের জলাভূমিতে বিধ্বস্ত বিমান। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় 5 আরোহী, কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের জগৎ থেকে। চারদিকে কুমির, সাপ ও বিভিন্ন হিংস্র সরীসৃপের আনাগোনা। যে কোনো সময় হয়ে যেতে পারেন শিকার। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেই কেটে যায় প্রায় 2 দিন। যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণ করতে গিয়ে অ্যামাজনের গহীনে বেনি অঞ্চলের একটি জলাভূমির পাশে বিধ্বস্ত হয়েছিল উড়োযানটি। ছোট বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন 3 নারী ও 1 শিশু। বিমানের জ্বালানি মিশে জলাশয়ের পানি হয়ে পড়েছিল বিষাক্ত, ফলে সুপেয় পানি মেলার সুযোগও ছিল না। এক যাত্রীর সাথে থাকা আটা খেয়ে নিবারণ করেছেন ক্ষুধা। রাতে মশাসহ নানা পোকামাকড়ের উৎপাতে টিকে থাকা হয়ে পড়ছিল দুর্বিষহ। চারদিক থেকে ভেসে আসছিল নানা শিকারী প্রাণীর হুঙ্কার, এমনকি তাদের 3 মিটার দূরত্বেও চলে এসেছিল কুমির। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বিমানের পাইলট। দ্বিতীয় রাতে মশার কামড়ে টিকে থাকাই ছিল দায়। বড় বড় কুমির ও সরীসৃপ ঘিরে রেখেছিল আমাদের। একটুও বাড়িয়ে বলছি না, প্রাণীগুলোর শিকার আর গর্জনের শব্দ পাচ্ছিলাম আমরা। খুবই ভয়ানক ছিল পরিস্থিতি। দুর্ঘটনায় পড়ার পরই সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন উড়োযানটির যাত্রীরা। কাউকে জানানো সম্ভব ছিল না তাদের পরিস্থিতি। উদ্ধারের আশায় কাটছিল মুহূর্তগুলো। অবস্থান জানাতে রুট পরিবর্তন করেই জরুরি সংকেত দিয়েছিলাম। সহকর্মীদেরকে আমাদের উপর দিয়ে উড়ে যেতে দেখছিলাম, কিন্তু আমাদের দেখতে পাচ্ছিল না তারা, কারণ বিমানটি উল্টে গিয়েছিল আর এর ডানাগুলোও দেখা যাচ্ছিল না। প্রায় পুরোপুরি ডুবে গিয়েছিলাম আমরা। দীর্ঘ 36 ঘন্টা পর স্থানীয় কিছু জেলে দেখতে পায় তাদের। উদ্ধার করা হয় আটকে পড়াদের, ব্যবস্থা করা হয় খাবার ও জরুরি চিকিৎসার। ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেন দ্বিতীয় জীবন শুরু করলো তারা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ছিল আমার কাছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট। এর পরের ঘন্টার আপডেট নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। দেখার আমন্ত্রণ রইল।